স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত সরাসরি আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শকের অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতার সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বলবো। এজন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর আহসান এস মনসুর, আরও আছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী একে আজাদ। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। তো আমরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গত 28 সেপ্টেম্বর যে রিপোর্টটি বিশ্বের প্রায় 140টি দেশে একই সাথে প্রকাশ করলো, তো বাংলাদেশে সিপিডির মাধ্যমে তারা রিপোর্টটি প্রকাশ করে প্রতি বছরই। তো আমরা আলোচনায় যাব, তার আগে এই প্রতিবেদন প্রকাশের প্রতিবেদনটি আমরা দেখে নিব। প্রতিষ্ঠান, অবকাঠামো এবং সামষ্টিক অর্থনীতি সহ 12টি পিলারের উপর ভিত্তি করে এই প্রতিযোগিতার সক্ষমতার প্রতিবেদন তৈরি করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সক্ষমতার উন্নয়নে কোন দেশ কতটা এগোচ্ছে তারই মূল্যায়ন এই প্রতিবেদন। আর এই মূল্যায়নে এবছর বাংলাদেশ 107তম অবস্থান থেকে 106তম অবস্থানে উঠে এসেছে। তবে প্রতিযোগী দেশের তুলনায় এই অগ্রগতি খুব একটা আশাব্যঞ্জক নয় বলে মনে করছে সিপিডি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এবার সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত। 55তম অবস্থান থেকে ভারত উঠে এসেছে 39তম অবস্থানে। আমরা নিজেদের সাথে প্রতিযোগিতা করতে পারছি, কিন্তু প্রতিযোগী দেশগুলোর সাথে প্রতিযোগিতার জন্য আমাদের যে দক্ষতা বা সক্ষমতা সেটিতে আমাদের এখনো দুর্বলতা রয়েছে। অর্থাৎ আমরা যেভাবে এগোচ্ছি এইভাবেই যদি এগোই, তাহলে আমরা যে পরের ফেজ, যেটি আমরা মধ্যমায়ের দেশের জন্য যে প্রতিযোগিতার সক্ষমতার পরিবেশ প্রত্যাশা করি, সেটির জন্য এই পরিবর্তন যথেষ্ট নয়। সক্ষমতার দিক থেকে অবকাঠামো এবং দুর্নীতিকে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। এছাড়াও দক্ষ জনবলের অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতা সক্ষমতার সূচকে বাংলাদেশ পিছিয়ে পড়ছে বলে মনে করছেন তারা। ব্যবসায়ীরা আগামীতে প্রত্যাশা করেন এমন একটা দক্ষ, ইফিশিয়েন্ট, ইন্টিগ্রেটেড একটা ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, যেটি একটি কার্যকর সাপ্লাই চেইন দেশে এবং দেশের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মেনটেন করতে সহায়তা করবে। আমরা আর্থিক খাতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে কেন জানি বাংলাদেশ ধীরে ধীরে তার আগের অবস্থান থেকে দুর্বলতর হচ্ছে। আর্থিক খাতের ব্যাপারে সরকারের ব্যাপক নজর দেওয়া প্রয়োজন। আগে যখন আমরা ফ্যাক্টর ড্রিভেন ইকোনমি ছিলাম, যে উৎপাদনের উপকরণের উপরে নির্ভরশীল একটা অর্থনীতি, সেখান থেকে আমাদেরকে আপার মিডল ইনকাম কান্ট্রিতে যেতে হলে আমাদেরকে কিন্তু উৎপাদনশীলতা নির্ভর অর্থনীতিতে, প্রোডাক্টিভিটি নির্ভর অর্থনীতিতে যেতে হবে। এবং সেজন্যই আর্থিক খাতের সক্ষমতা বৃদ্ধি করা, আমাদের যে অবকাঠামো যেগুলো আছে সেগুলোকে আরো উৎকর্ষতা বৃদ্ধি করা, যার ফলে আমাদের ওই ফ্যাক্টর ড্রিভেন থেকে আমরা প্রোডাক্টিভিটি ড্রিভেন ইকোনমিতে যেতে পারি। প্রতিযোগিতার সক্ষমতার সূচকে বরাবরের মতো সবার উপরে আছে সুইজারল্যান্ড এবং এর পরের অবস্থান সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের। আমরা প্রতিবেদনটি দেখলাম, তো এটি আসলে প্রতি বছরই হয়। তো আমাদের গত বছর অবস্থান ছিল 107 এবং এই চলতি অর্থ বছরে অবস্থানটি এসেছে 106। এখানে মানে প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিষয়টা বেশ জোরে সোরে এসেছে। এই জায়গাটা আমাদের উন্নতি করতে হবে, বা অবকাঠামো নিয়ে যেই 80টির বেশি প্রতিষ্ঠানের উপরে জরিপটি মূলত চালিয়ে প্রতিবেদনটি করা হয়েছে, বেশিরভাগই হচ্ছে অবকাঠামো নিয়ে তাদের কনসার্ন জানিয়েছেন এবং এখানে ডেভেলপমেন্টের সুযোগ চেয়েছেন বা তাদের ইনভেস্টমেন্টের জন্য অবকাঠামোর চাহিদাটা তারা তুলে ধরেছেন। ডক্টর আহসান এস মনসুর, আপনার কাছে শুরুতে আসবো। আসলে আমাদের যে অবস্থান এক ধাপ উন্নতি হলো, এটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এক ধাপ উন্নতিকে আমি খুব একটা বড় রকমের কোনো পরিবর্তন বলে মনে করি না। এটা স্ট্যাটিস্টিক্যাল, যেটাকে আমরা মার্জিন অফ এরারের মধ্যেই আছে। অর্থাৎ আমরা আমাদের অবস্থান অপরিবর্তিতই আছে এবং অপরিবর্তিত আছে কোথায়? একটা মোটামুটিভাবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় একটা নিম্ন স্তরে, কোয়ালিটেটিভলি লো লেভেলে আমরা স্টাক হয়ে আছি। তো এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং এখানে আমরা যদি এই রিপোর্টটা দেখি, এটা যেসব ইস্যুগুলোকে আইডেন্টিফাই করেছে সেগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে বস্তু নির্ভর, অর্থাৎ এর মধ্যে সত্যতা আছে। ইটস এ পারসেপশন সার্ভে, জিজ্ঞাসার ভিত্তিতে তৈরি করা, কিন্তু এই পারসেপশনটা কিন্তু সাধারণভাবে আমি মনে করি, আমার কাছে মনে হয়েছে যে জনগণের যে পারসেপশন সেটার সাথে বেশ ভালোই মিল আছে। কাজে এখানে যে কথাগুলো বলা হয়েছে, দুর্নীতি, যে কথাগুলো বলা হয়েছে অবকাঠামো, যে কথাগুলো বলা হয়েছে যে বিশেষ করে পাওয়ারের সমস্যা, আর্থিক খাতের যে কোয়ালিটেটিভ ডেটেরিওরেশন, যেটা সিপিডিও বলেছে, এই জিনিসগুলো কিন্তু সবার মনেই একটা উৎকণ্ঠার সৃষ্টি করে আসছে এবং এই জিনিসগুলো এখানে প্রতিফলিত হয়েছে। কাজে আমি মনে করি
যেটা বড় রকমের ট্রান্সফরমেশনাল চেঞ্জ এই সব খাতগুলোতে যদি না আসে, তাহলে আমরা ওই 107, 106, 105 এইখান থেকে বের হয়ে আমরা ভারতের মতো একটা কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট বা জাম্প আমরা দিতে পারবো না। আমরা যদি ভারতের কথাই দেখি, 15 স্টেপ তারা এগিয়ে গেছে এক বছরে, এবং এটার মূলে কিন্তু মোদী সরকারের যে বিরাট সাফল্য সেটাকে স্বীকার করতেই হবে। তাদের সাফল্যটা কোথায়? তাদের সাফল্যটা হচ্ছে যে তারা ইনফ্রাস্ট্রাকচার খাতে তাদের টার্গেট হচ্ছে যে বর্তমানে তারা দিনে 17.5 কিলোমিটার হাইওয়ে তৈরি করে। তাদের লক্ষ্য হচ্ছে প্রতিদিন তারা 34 কিলোমিটার করে হাইওয়ে, সুপার হাইওয়েগুলো মানে 4 লেন ফ্রিওয়ে তৈরি করবে তারা। এই যে বিরাট একটা জাম্প। তাদের লক্ষ্য হচ্ছে কোথায়? যে মেক ইন ইন্ডিয়া। সবাইকে বলছে যে ইন্ডিয়াতে আসো, ইন্ডিয়াতে বিনিয়োগ করো। এই যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে ফ্রম দ্য হাইয়েস্ট লেভেল, সেটারই একটা প্রতিফলন এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, জনাব এ কে আজাদ, আপনার কাছে আসবো যে এই প্রতিবেদনে আসলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং অবকাঠামোর উপরে বেশ গুরুত্ব এসেছে। তো ব্যবসায়ী হিসাবে আসলে আপনি কি মনে করছেন এই জায়গাগুলোতে আসলে আমাদের কি কোন অবস্থানে যাওয়া উচিত বা লক্ষ্য কি হওয়া উচিত? দেখুন, এই যে কয়েকটি আমাদের মানদণ্ড তুলে ধরা হয়েছে, সবকটার আমরা কিন্তু সঠিক আমি মনে করি, এবং এই সমস্যা কিন্তু একদিনের নয়, দীর্ঘদিন যাবত চলে আসছে। যেমন অবকাঠামোর সমস্যা, দুর্নীতি, ঋণের অপ্রতুলতা এবং শ্রমের অদক্ষতা, পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো কিন্তু আমাদের এই দীর্ঘদিন চলে আসছে। কিন্তু যেটা আহসান মনসুর ভাই যেটা বললেন, আমিও একমত যে এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারছি না। তার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে গুড গভর্নেন্স। এই গুড গভর্নেন্সের জায়গায় যদি আমি হাত না দিতে পারি, তাহলে আমি এগোতে পারবো না। যেটা বললেন যে আমাদের আজকে যারা সার্ভিস সেক্টরগুলো যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, এখান থেকে কিন্তু যদি আমি বের হইতে না পারি, তাহলে কিন্তু বিনিয়োগ বাড়বে না, এবং এই বিনিয়োগের যে আমাদের দেখছেন যে প্রোডাক্টিভিটির উপর ইফেক্ট হচ্ছে কম এই নেইবারিং কান্ট্রির তুলনায়, এর মূল কারণেই কিন্তু এই দুটো জিনিস মেইনলি। এই যে কটা, একটা হলো অদক্ষতা, অবকাঠামো সমস্যা, আর একটা দুর্নীতি। পাশাপাশি আর অন্যান্যগুলো তো রয়েছে, আমাদের মিড লেভেল ম্যানেজমেন্টের অভাব দীর্ঘদিনের। সেইগুলোর থেকে যদি আমি বেরিয়ে আসতে না পারি, তাহলে আমি নেইবারিং কান্ট্রির তুলনায় এগুতে পারবো না। সবচেয়ে বেশি অ্যালার্মিং হচ্ছে আমাদের মোদী সরকার, তাদের টেক্সটাইল মিনিস্টার কিছুদিন আগে ঘোষণা করেছে তারা 6,000 crore টাকা তারা সাবসিডি দিচ্ছে এক্সপোর্টে, এবং তারা বলছে 2 বছরের মাথায় তারা বাংলাদেশকে অতিক্রম করবে। এখন যেমন আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার বিশ্বের মধ্যে, তারা সেখানে নিয়ে যাচ্ছে এবং সেখানে চলে যাচ্ছে। যেখানে তারা গত বছর ছিল 55-তে, এবছর সেখানে মানদণ্ডে চলে আসছে 39-এ, অর্থাৎ র্যাপিডলি তারা এগোচ্ছে। তা আমাদের সরকারকে বা আমাদেরকে যারা প্রশাসন আছে তাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে। যদি প্রতিযোগী দেশের তুলনায় আমি এগুতে না পারি, তাহলে কিন্তু আমি মুখ থুরবে পড়বো, আমার ইকোনমি মুখ থুরবে পড়বে, আমার রপ্তানি মুখ থুরবে পড়বে, আমার কর্মসংস্থান বাড়বে না, এবং আলটিমেটলি জিডিপিতে ইম্প্যাক্ট পড়বে। অবকাঠামোর কথা বলছিলেন যে এটা বিনিয়োগের ক্ষেত্রে অবকাঠামোর মানে কোন জায়গাগুলোতে আসলে ডেভেলপমেন্টের দরকার আপনার কি মনে হচ্ছে? আমাদের দুটো জায়গায়, আমাদের জমির কিন্তু স্বল্পতা রয়েছে। জমি যেখানে আছে সেখানে গ্যাস নাই, গ্যাস তো এমনিই তো নাই, বিদ্যুৎ কানেকশন দেওয়া যাচ্ছে না। সেই কারণে সরকার 100টি স্পেশাল ইকোনমিক জোনের যে প্ল্যান নিয়েছে, এবং 10টি ইকোনমিক জোন তারা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। তার মধ্যে 3টে বোধহয় 4টে প্রাইভেট সেক্টর, 6টা গভর্নমেন্টে। তো এইগুলোর কাজ যদি শেষ হয় এবং এখানে যদি জমি বরাদ্দ পায় পাশাপাশি, এবং অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট থাকে, তাহলে কিন্তু এখানে বিনিয়োগ হবে এবং উৎপাদনে কাজে লাগবে। কিন্তু এটা করতে সময় লাগবে, ওভারনাইট এটা হবে না। পাশাপাশি সরকার একটু ধারণা দিয়েছিলেন যে আমাদের 1 বছরের মধ্যে এলএনজি লেগে যাবে, সেখান থেকে গ্যাস আর সরবরাহ হবে, প্রেশার। এখন আমাদের এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রি আছে সেখানে কিন্তু অনেক জায়গায় ইন্ডাস্ট্রি সাফার হচ্ছে, বিকজ গ্যাসের প্রেশার নেই। গ্যাসের প্রেশার না থাকলে ইন্ডাস্ট্রি বন্ধ থাকছে, সেখানে উৎপাদনে ব্যাহত হচ্ছে, নতুন কানেকশন হচ্ছে না। আপনি গত অর্থ বছরে যেখানে ক্যাপিটাল মেশিনারি আমদানি হয়েছে 14% প্রবৃদ্ধি, আর এই একই সময় এখন 25% নেগেটিভ ক্যাপিটাল মেশিনারি, অর্থাৎ কেউ শিল্পে বিনিয়োগ করছে না, ওইভাবে নতুন বিনিয়োগ হচ্ছে না। তা এগুলো কিন্তু আমাদের জন্য একটা অ্যালার্মিং
সেক্ষেত্রে মানে ব্যাংক ঋণের অবস্থাটা আসলে কি? ব্যাংক ঋণ যে খুব একটা কমে গেছে তা না, মধ্যম এবং বড় আকারের ইন্ডাস্ট্রি কিন্তু লোন তারা পাচ্ছে, কারণ তাদের কোলাটারাল সিকিউরিটি নেই, কিন্তু নতুন বিনিয়োগকারী তৈরি হচ্ছে না, এবং স্মল যারা তারাও কিন্তু খুব সাফারার হচ্ছে। এই ক্ষেত্রে ব্যাংক খুব স্ট্রিক্ট, কারণ ব্যাংক মনে করছে এখন অনেক, যেহেতু খেলাপি ঋণ অনেক হয়ে গেছে, অনেক ব্যাংকে কিন্তু 10-এর উপরে তাদের খেলাপি ঋণের সংখ্যা, সেখানে তাদের যদি নতুন করে খেলাপি হয় তাহলে আবার ডিভিডেন্ড দিতে পারবে না। আবার যারা 10-এর নিচে আছে তারাও যাতে খেলাপির দিকে না যায়, এই জন্য ব্যাংকগুলো খুব স্ট্রিক্ট হওয়াতে তেলের মাথায় তেল দিচ্ছে ব্যাংক, নতুন কাউকে বিনিয়োগকারী তৈরি করছে না ব্যাংকগুলো। এখানেও কিন্তু যার কারণে আপনি যে সমস্যাগুলো দেখছেন সেটা কিন্তু একটা সামগ্রিক সমস্যা, শুধু যে ব্যাংক এককভাবে দায়ী তা না, এখানে ঋণের স্বল্পতা রয়েছে, অবকাঠামো সমস্যা রয়েছে, এখানে সার্ভিস সেক্টরে দুর্নীতি রয়েছে, এবং সার্ভিস সেক্টর অ্যাকাউন্টেবিলিটির অভাব রয়েছে। এই সব কিছু মিলেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়েছে। ডক্টর হাসান এস মনসুর, এই সমস্যাগুলো কিন্তু আমরা মানে অনেক দিন যাবতই চলে আসছে, বারবারই শুনছি। তো আমাদের আশপাশের দেশগুলোই, যেমন ভারত বেশ উন্নতি করেছে এই সূচকে, তারপরে নেপাল আমাদের চেয়ে এগিয়ে আছে, শুধুমাত্র পাকিস্তান আমাদের চেয়ে পিছিয়ে আছে, এর বাইরে তারপরে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া বা যাদেরকে আমরা প্রতিযোগী দেশ মনে করছি, মানে তারা সবাই এগিয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে, এই সমস্যাগুলোর ক্ষেত্রে মানে আমাদের সমস্যাটা কি? আমরা কি মানে সঠিক নীতি নিতে পারছি না, নাকি নীতির বাস্তবায়ন করতে পারছি না? দেখুন, আমাদের সদিচ্ছা আছে, সরকারেরও সদিচ্ছা আছে, কিন্তু সদিচ্ছাটাকে বাস্তবায়ন করার জন্য যে প্রক্রিয়াগত এবং যে ধরনের পলিটিক্যাল অ্যান্ড ভিশন দরকার, সেটার কিন্তু অভাব দেখছি আমি ভারতের কথা দিয়ে শুরু করি। ভারতে মোদী সরকার ক্ষমতায় আসার পরেই, 1.5 বছর আগের কথা আমি বলছি, তারা ডিসিশন নিল পলিটিক্যালি অ্যান্ড ইকোনমিক একটা ডিসিশন, যে আমরা ডুইং বিজনেস ইন্ডিকেটরে ভারত 100-এর উপরে আছে, সেখানে তারা সেটাকে নামিয়ে 50-এ বা তার নিচে নিয়ে যাবে। এবং তারা বলল তারা এই সময়, এই যে ক্ষমতা, এই সময়ের মধ্যে এটা তারা করবে। ইটস এ স্ট্রং পলিটিক্যাল ডিসিশন। তার পরবর্তীতে তারা কী করলো? তারা অ্যাপ্রোচড আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যদেরকে বলে, তোমরা এডিবি, তোমরা একটা এক্সপার্ট টিম ফর্ম করো, আমাদের থেকে যা ভালো লোক আমরা দেবো এবং তোমরা কিছু এক্সপার্ট দাও, উই পে ফর ইট। ভারত সরকার তাদেরকে পে করবে। বাংলাদেশ থেকেও তারা লোক নিয়ে গেল, আমাদের বিআইসিএফ থেকে তাদের লোক নিয়ে গেল, নিয়ে দিল্লিতে তারা এই টিমটা গঠন করলো। এই টিমের একটাই উদ্দেশ্য হচ্ছে সরকারকে বলা যে কোথায় কোথায় ইন্টারভেনশন করতে হবে অ্যান্ড স্টিম রোল করতে হবে, মানে ব্যারিকেডগুলো যেগুলো ব্যারিয়ার, সেগুলোকে স্টিম রোল করতে হবে রোলার দিয়ে, যাতে রাস্তাটা সমান হয়, গাড়িটা দ্রুত যেতে পারে। গাড়িটা হচ্ছে এক্ষেত্রে অর্থনীতি এবং তার চাকা। তো সেই জিনিসটা আমাদেরও করতে হবে। যদি আমরা করতে না পারি, আমরা ওই 170-এই আটকে থাকবো আমাদের ডুইং বিজনেস ইন্ডিকেটরে, আর কম্পিটিটিভনেস ইন্ডিকেটরে 107। এগুলো কিন্তু সম্পৃক্ত, দিজ আর অল ইন্টার রিলেটেড ইন্ডিকেটার্স। কাজে আমি মনে করি যে এখানে স্ট্রং পলিটিক্যাল লিডারশিপ, স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট এবং একটা সলিড টিম অফ টেকনিক্যাল টিম অফ পারফর্মার্স, যাদের অ্যাডভাইস নিয়ে এবং সেই অনুযায়ী রাজনৈতিক কার্যক্রম সাপোর্ট দিয়ে এই কাজগুলোকে করতে হবে। এটা না করতে পারলে, শুধুমাত্র যদি আমরা প্রত্যেক ক্ষেত্রে ভেস্টেড ইন্টারেস্টের কথা শুনি, গাড়ির ক্ষেত্রেই আমরা চালক সমিতির কথা শুনবো, লঞ্চের ক্ষেত্রে লঞ্চ মালিকদের কথা শুনবো, রাস্তায় ওজন যন্ত্র বসাতে দেবো না দেবো, এগুলো জিনিসের প্রত্যেকটাতেই কিন্তু আমরা থমকে যাচ্ছি। আমরা একটু আগানোর পরেই দেখা যায় যেটা থমকে যায়। এই থমকে গেলে তো হবে না, সামনে নিয়ে যেতে হবে সুদৃঢ়ভাবে, কনসালটেটিভ ওয়েতে, এবং হঠাৎ করে ডিসিশন নিলে হবে না। যেমন ডিসিশন নেওয়া হলো যে 33 টনের উপরে গাড়ি চলবে না, এটা সরকারি ডিসিশন উইদাউট কনসালটেশন দিয়ে দেওয়া হলো, ইটস রং। এটা একটা কনসালটেটিভ প্রসেসে করে সময় দিয়ে জিনিসটা করতে হবে, যাতে পিছিয়ে না আসে। সরকার একটা জিনিস সরকারকে দেখাতে হবে, সামনের দিকে এগোতে হবে। এক পায়ে গিয়ে 2 পা পিছালে কিন্তু সেটা গিভস রং সিগন্যাল, এবং সেটা কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ হয়। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা কাউন্টার প্রোডাক্টিভ হচ্ছে। এমনি আমাদের মানে যতটুকু আমরা পরিকল্পনা নিচ্ছি, সেটার বাস্তবায়নটা আসলে সন্তোষজনক কিনা, সেখানেই তো আমি বলা। ধরেন আপনি যে কোনো এক্সাম্পলই ধরেন, এই কিছুদিন আগে বলা হলো যে গুলশান এরিয়া থেকে সব বিজনেস প্রতিষ্ঠান উঠিয়ে দেওয়া হবে। ওয়াজ ইট এ রাইট ডিসিশন?
এটাকে সুচিন্তিতভাবে করা হয়েছে, এটাকে কনসালটেটিভলি করা হয়েছে, কোনোটাই করা হয়নি। একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো, আচ্ছা ক্যাবিনেটেই নেওয়া হলো, ভালো কথা, বাস্তবায়ন হয়েছে, আংশিকভাবে করতে গেছে এবং ব্যর্থ হয়েছে। কিছুই হয়নি। এবং এই যে জিনিসগুলো, এগুলো করার চাইতে না করাটা ভালো। আমি কথা হলো সুচিন্তিতভাবে করতে হবে। লুক বিফোর ইউ লিভ। জাম্প দেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে আমি যেখানে পড়বো সেই জায়গায় মাটিটা কি শক্ত না নরম। আমি যে শক্ত মাটিতে পড়ে আমার মাথা ভাঙবে, হাড্ডি ভাঙবে। তো কাজে সরকারকে ওইভাবে চিন্তা করতে হবে। তা না হলে পরে সামনের দিকে দৃঢ়ভাবে সঠিকভাবে এগোতে পারবে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দুর্নীতিকে গত অর্থ বছরে এটি প্রথম সমস্যা হিসেবে ব্যবসায়ীরা আখ্যা দিয়েছিলেন, এবার দ্বিতীয় অবকাঠামোর পরে এসেছে। আর একটা হচ্ছে আমলাতন্ত্রে অদক্ষতা। তো আপনারা আসলে এটা এই সমস্যা, দুর্নীতি এবং আমলাতন্ত্রের অদক্ষতা, এখানে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা এবং বিনিয়োগের ক্ষেত্রে এটা আসলে কীরকম বাধা তৈরি করছে বা সমাধানের উপায় কি মনে করছেন? যেটা আমি হাসান মনসুর ভাই কিন্তু বলেছে একটু আগে যে একটা মন্ত্রণালয় যখন একটা অর্ডার দিচ্ছে সে কিন্তু তার এর ইম্প্যাক্ট কি হতে পারে, ক্ষতির দিকটা কি হতে পারে সেইটা আলোচনা না করেই, প্লাস যারা ইউজার তাদের সাথে আলোচনা না করে হঠাৎ করে একটা নির্দেশ দেওয়া থেকে ব্যাকফায়ার করছে। এই আমরা দেখলাম যেটা বললো কয়েকদিন আগে যে ট্যাঙ্ক লরি এত 32 টনের উপরে যেতে পারবে না, অর্ডারটা দেওয়ার সাথে সাথে হলো কি স্টিভাররা ধর্মঘট করলো। ধর্মঘট করাতে বহুত প্রায় বিজিএমএ কালকে বলেছে প্রায় $800 মিলিয়ন তাদের মাল আটকে গেছিল এবং অনেকে হয়তো যদি এয়ারফেট করতে বলে কাস্টমার তাহলে কিন্তু একটা অনেকে ম্যানুফ্যাকচারে কিন্তু এই বসে যাবে, বিরাট ক্ষতির সম্মুখীন হবে। পাশাপাশি পরে আবার তারা যারা ইউজার তারা শিফট করলো যে 4 তারিখ পর্যন্ত আমরা এই যে মেসেজগুলো বিদেশিদের কাছে যাচ্ছে, যারা আমাদের দেশের সাথে ব্যবসা করে, যারা আমদানি করে আমাদের দেশ থেকে, তাদের কাছে এই মেসেজটা কিন্তু ভালোভাবে যাচ্ছে না। পাশাপাশি আমাদের যারা প্রতিযোগী দেশ তারা কিন্তু বসে নাই, তারা কিভাবে আমার ব্যবসাটা নিয়ে যাবে। ওয়ার্ল্ড ওয়াইড যারা ব্যবসা করে আমাদের সাথে, বাংলাদেশ ইজ নট দ্য অনলি চয়েস, এটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য আমলাতান্ত্রিক জটিলতা বলতে আমি এটি বোঝা যাচ্ছি, এই যে আমাদের যে সার্ভিস সেক্টরগুলো আছে যেমন গ্যাস আছে, বিদ্যুৎ আছে, আপনার মিউনিসিপ্যালিটি ট্যাক্স আছে, যাদের কাছে আমাদেরকে যেতে হয়, যানজট আছে, অনেকগুলো কারণ এই সকলের সমন্বয়ে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। যার কারণে আমাদের যারা ব্যবসায়ী আমরা কিন্তু যে খুবভাবে যে ভালোভাবে ব্যবসা করতে পারছি তাও না, আমাদের মধ্যে অস্বস্তি আছে, অসন্তোষ আছে, যার রিফ্লেকশন আপনি দেখতে পাচ্ছেন যে যখন একটা সার্ভে আসে তখন এর মধ্যে আসে। তবে আমাদেরকে এর থেকে শিক্ষা নিতে হবে। যদি আমি প্রতি বছর 107-এর মধ্যে থেকে 6-এ যাই, দ্যাট ইজ নট আওয়ার টার্গেট। আমাদের টার্গেট শুধু হতে হবে যারা দেশ পরিচালনা করেন, সরকারি প্রশাসনে যারা আছেন, যারা ব্যাংক পরিচালনায় আছেন এবং যারা রাজনৈতিকভাবে দেশ পরিচালনা করেন, সকলকেই ভাবতে হবে যে প্রতিযোগী দেশ যদি এগিয়ে যেতে পারে তাহলে আমরা এগোতে পারবো না কেন। এই ভিশন আমার ভিতর না থাকলে, এই কমিটমেন্ট যদি আমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু প্রতি বছর আমরা এইগুলো নিয়ে আলোচনা করব, 107-এর থেকে 6-এ যাব, কিন্তু এই ভারতের মতন 55 থেকে 39-এ যেতে পারবো না। আর 39-এ যেতে হলে ওই ধরনের রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হবে, ওই দিক দিয়ে টার্গেট সেট করতে হবে, তারপরে আমাদেরকে এগোতে হবে। জি, হাসান মনসুর আপনার কাছে আসছি। আজাদ ভাই যেটি বললেন যে আমলাতন্ত্রের অদক্ষতা, এটা আমরা দীর্ঘদিন যাবতই শুনি, মানে এখানে আপনার কি মনে হয় আসলে মানে সমাধানটা কি? দেখুন, এগুলো তো একদিনে হয় নাই, এগুলো অনেক দিনের একটা পুঞ্জীভূত সমস্যা এবং এটা সমাধানও করতে হবে সিস্টেমেটিক ওয়েতে, এবং সেই জন্য রাজনৈতিক অঙ্গীকার খুব বড় রকমের প্রয়োজন আছে। এবং এটা সমস্যাগুলোর সমাধান কিন্তু সরকারও জানে, আমরাও জানি, সবাই জানে, কিন্তু এটা করতে হবে, সেই করাটা হচ্ছে সমস্যা একটা জিনিস। তারপর আমি একটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে যে কোনো আইন বা যে কোনো রিফর্ম করার সময় একটা পৃথিবী জুড়ে একটা প্রসেস আছে কল রেগুলেটরি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, RIA বলে, জিয়া। অর্থাৎ আমি যে একটা আইন করি, এই আইনের একটা লং টার্ম অবজেক্টিভ আছে, যেমন 33 টনের একটা ওয়েট, এটা খুব ভালো জিনিস, এটা কোনো খারাপ কিছু না, কিন্তু এটার একটা শর্ট টার্ম ইম্প্যাক্ট আছে, একটা লং টার্ম গেইন আছে। তো লং টার্ম গেইন, শর্ট টার্ম ইম্প্যাক্টকে অ্যাসেস করে স্টেক হোল্ডারদের সাথে সেই শর্ট টার্ম ইম্প্যাক্টগুলোকে নিয়ে, নেগেটিভ ইম্প্যাক্টগুলোকে নিয়ে আলাপ করে আমাদের আগামী দিনের যে দীর্ঘমেয়াদী যে গেইনগুলো হবে সেটা অর্জন করতে হবে। কাজে এইখানে যে থেমে গেলে তো চলবে না,
এই যে থেমে গেলাম এটাই কিন্তু শেষ না, আমাদের ওই যন্ত্র বসাতে হবে, কারণ আমাদের রাস্তা মেনটেন করতে হলে ঢাকা চিটাগাং রোডকে তো আমাদেরকে লাইভ রাখতে হবে এবং একটা উপযুক্ত অবস্থায় রাখতে হবে, তাহলে আমাদের ওজন যন্ত্র এফেক্টিভলি বসাতে হবে। এখন যেমন যারা বলছেন ট্রান্সপোর্ট ইস্যুরা যে আমাদেরকে হ্যারাস করা হয়, আমাদের কাছ থেকে প্রতি ধাপে পয়সা নেওয়া হয়, এগুলো তো সত্যিকারের জিনিস, এটা তো কোনো কাল্পনিক কিছু না। এগুলোকে সমাধান তো সরকারকেই করতে হবে। কাজে আমি মনে করি সব স্টেক হোল্ডারদের সাথে বসে এই করাপশন প্রতিটা ধাপে যেগুলো আছে সেগুলোকে চিহ্নিত করা তো যাই, সমাধানও করা যায়, কিন্তু এটা করতে হবে সরকারকে রাজনৈতিকভাবে এবং সরকারি ক্ষমতার প্রয়োগের মাধ্যমে সেটা করতে হবে। তার মানে আমরা মানে চাইলে সমাধান করতে পারি কিন্তু করছি না, বিষয়টা কি আসলে? অ্যাবসলিউটলি কারেক্ট। এবং সেই জন্যই আমি মনে করি যে রাজনৈতিকভাবে সচেতনতা যদি আমরা সৃষ্টি করতে না পারি এই সমস্যাগুলো নিয়ে, এবং এখানে যারা জড়িত স্টেক হোল্ডার ইনক্লুডিং আমরা বলবো যে বিজনেস কমিউনিটি ইন পার্টিকুলার, ওনারা যদি আরও এই বিষয়ে সরকারের উপর চাপ সৃষ্টি না করেন তাহলে কিন্তু এর সমাধান হবে না। আচ্ছা মাজেদ ভাই, আপনার কাছে আমাদের হাতেও খুব বেশি সময় নেই, সংক্ষেপে যদি বলেন। একটা বিষয় খুব করে আসছে, যে বড় করে আসছে, যে উৎপাদনশীলতা আমরা মানে কাঙ্ক্ষিতভাবে বাড়াতে পারছি না। আমাদের প্রতিবেশী অনেক দেশের তুলনায় আমরা বেশ কম, ইভেন পাকিস্তানের চেয়েও এক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। তো এই প্রোডাক্টিভিটি বাড়ানো আসলে মানে আপনারা উদ্যোক্তারা কি মনে করছেন আসলে আমরা কেন প্রোডাক্টিভিটি বাড়তাম, আমাদের শ্রমিকদের দক্ষতা কেন বাড়ছে না, বা আধুনিক মেশিনারিজ আমরা ওইভাবে ব্যবহার করতে পারছি না কেন, কি মনে হয় সংক্ষেপে একটু বলুন। বাড়ছে না ঠিক না, তবে বাড়ছে, অল্প বাড়ছে, যে হারে বাড়ার কথা সেইভাবে বাড়ছে না। এখানে দেখেন আমাদের প্রতি বছরে কিন্তু রপ্তানি বাড়ছে, তা রপ্তানি বাড়ছে, এটা তো পজিটিভ দিক। আমাদের $2 বিলিয়ন $2.5 বিলিয়ন প্রতি বছর বাড়ছে আমাদের, এবং দক্ষতা না বাড়লে কিন্তু বাড়ছে কিন্তু স্লো। অন্যান্য ক্ষেত্রে যেমন ভারত বলেন, পাকিস্তান বলেন, তাদের যে কতগুলো আমাদের মেইন প্রোডাক্ট কি টেক্সটাইল এবং গার্মেন্টস এবং টেক্সটাইল স্পিনিং, এইটাই তো কিন্তু আমাদের মেইন প্রোডাকশন এখান থেকে উৎপাদন, আর হলো কৃষি। তো আর জিডিপি আসে কি ট্রান্সপোর্টেশন, সার্ভিস সেক্টর, এই কয়েকটাই তো আমার টোটাল জিডিপিতে কন্ট্রিবিউশন রাখে। তো এখন আপনি দেখেন মিড লেভেল ম্যানেজমেন্ট আমাদের নেই, এখনও $4 বিলিয়ন আমাদের দেশে প্রতি বছর চলে যাচ্ছে বিদেশে মিড লেভেল ম্যানেজের পিছনে। তার কারণ মেইনলি ভারত, এখানে পাকিস্তানি আছে, শ্রীলঙ্কান আছে এবং চাইনিজ আছে, কোরিয়ান আছে, এদের দেশে কিন্তু টাকাগুলো চলে যাচ্ছে। তো এই মিড লেভেল ম্যানেজমেন্টের যে ট্রেনিংয়ের জন্য ইনস্টিটিউশন আমার দেশে নাই, যে সব দেশেই আছে, ভারতে আছে, যেসব দেশের নাম বললাম সব দেশে ইনস্টিটিউশন আছে এবং গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা আছে, কিন্তু আমাদের দেশে নাই। আমাদের দেশে গভর্নমেন্ট ইনস্টিটিউশন না থাকার কারণে, কারিগরি শিক্ষার অভাবে আমাদের কিন্তু এই সমস্যা হচ্ছে। এই জন্য আমরা বলছি যে সাধারণ শিক্ষার থেকে আমাদের কারিগরি দক্ষতার শিক্ষার উপর জোর দিতে হবে। এখানে করতে পারলে আমাদের মিড লেভেল ম্যানেজমেন্ট বাড়বে, আর যখন মিড লেভেল ম্যানেজমেন্ট তৈরি হবে তখনই কিন্তু আমার দক্ষতা বাড়বে। শ্রমিকের দক্ষতা কিন্তু অটোমেটিকলি বাড়াতে হবে, সেই জন্য প্রক্রিয়া দরকার, সরকারের ডাইরেক্ট সুপারভিশন দরকার। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।